টোকিও পৃথিবীর সবচেয়ে বড় শহর। 4 কোটিরও বেশি মানুষের এই শহরটি আসলে কতটা বড় তা সত্যি কল্পনা করাও কঠিন। ধরুন, পুরো কানাডার জনসংখ্যাকে যদি একটি মাত্র শহরে এনে বসবাস করানো হয়, তাহলেই কিছুটা ধারণা পাবেন টোকিও সম্পর্কে। বিখ্যাত ভ্রমণ লেখক অ্যান্থনি বোর্ডেন একবার বলেছিলেন, টোকিওতে যেন 15 থেকে 20টি ম্যানহাটন একসঙ্গে গাঁথা রয়েছে। আজকে আমরা জানব কিভাবে টোকিও হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় শহর। কল্পনা করুন, আপনি টোকিওর একেবারে কেন্দ্রস্থল বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন। সেখান থেকে পায়ে হেঁটে শহরের অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ উপশহরে পৌঁছাতে আপনার কত সময় লাগতে পারে, যেখানে মানুষ এমন পরিবেশে বসবাস করে। আর তারপর আরও এগিয়ে সেই গ্রামীণ অঞ্চলে পৌঁছাতে, যেখানে দৃশ্যপট পুরোপুরি বদলে যেতে শুরু করে। আমি গুগল ম্যাপস খুলে শহরের কেন্দ্রের সবচেয়ে কাছের বড় সবুজ এলাকাগুলো খুঁজে দেখলাম সেগুলো এখানে। শহরের কেন্দ্র থেকে সেখানে পৌঁছাতে হেঁটে লাগবে প্রায় 11 ঘন্টা, অর্থাৎ প্রায় 30 মাইল পথ। মজার বিষয় হলো, সেখানে পৌঁছানোর পরও শহর শেষ হয়ে যায় না। চারপাশ তখনও ঘনবসতিপূর্ণ নগরেই ভরা। আর যদি পাহাড়ি এলাকায় যেতে চান, তাহলে আবারও প্রায় 11 ঘন্টা হাঁটতে হবে। তাহলে প্রশ্ন হলো, এত বিশাল একটি শহরে মানুষ চলাচল করে কিভাবে? টোকিও মহানগর অঞ্চলের 4 কোটিরও বেশি মানুষের অর্ধেকেরও বেশি প্রতিদিন গণপরিবহন ব্যবহার করেন। এত বড় একটি শহর সচল রাখতে হলে যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকলে চলবে না। আর টোকিওর যানজটও কিন্তু কম ভয়ঙ্কর নয়। গ্রেটার টোকিওর গণপরিবহনের মূল ভিত্তি হল বিশ্বের সবচেয়ে বিস্তৃত নগর রেল নেটওয়ার্ক। এটা লস অ্যাঞ্জেলেসের রেল নেটওয়ার্ক, এটা রোমের, আর এটা দিল্লির। এবার দেখুন, যখন টোকিওর রেল নেটওয়ার্ক এগুলোর ওপর বসানো হয় তখন কি হয়। মধ্য টোকিওর শিনজুকু স্টেশন হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। প্রতিদিন এই একটি স্টেশন দিয়েই বার্লিন বা লস অ্যাঞ্জেলেসের শহরের পুরো জনসংখ্যার সমান মানুষ যাতায়াত করেন। 200টিরও বেশি প্রবেশ ও বের হওয়ার পথ থাকায় স্টেশনটি অবিশ্বাস্য রকম জটিল। এমনকি বিশ্বের সবচেয়ে দক্ষ গণপরিবহন ব্যবস্থার পক্ষেও এত মানুষকে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে সামলানো কোনোভাবেই সম্ভব নয়। ফলে কিছু ট্রেনে প্রচণ্ড ভিড় হওয়াটা স্বাভাবিক। বিশ্বের বেশিরভাগ বড় শহরের একটি নির্দিষ্ট ডাউনটাউন থাকে, যেখানে ব্যবসা, কেনাকাটা, সংস্কৃতি সবকিছুর কেন্দ্র এক জায়গায়। কিন্তু টোকিও এতটাই বিশাল যে এর অনেক এলাকায় নিজেদের আলাদা ডাউনটাউন বলে মনে হয়। আপনি শিনজুকুতে দাঁড়িয়ে আছেন, মনে হবে এটাই শহরের কেন্দ্র। তারপর মেট্রোতে 45 মিনিট একদিকে গেলেন, নামলেন, তবুও মনে হবে ডাউনটাউনেই আছেন। আবার অন্যদিকে আরও 45 মিনিট গেলেন। অবাক করা বিষয়, সেখানেও একই অনুভূতি। কারণ টোকিওর আসলে একটিমাত্র কেন্দ্র নেই। এই কারণেই শহরের বিভিন্ন জেলা গড়ে তুলেছে নিজস্ব স্বতন্ত্র পরিচয়। আকিহাবারা হলো অ্যানিমে, মাঙ্গা, ভিডিও গেম ও ওটাকু সংস্কৃতির প্রাণকেন্দ্র। রাস্তা জুড়ে অ্যানিমে সংস্কৃতির ছাপ, আর কসপ্লেয়ারদের দেখা পাওয়া খুবই সাধারণ ঘটনা। হারাজুকু হলো জাপানের তরুণ সংস্কৃতির কেন্দ্র, যেখানে দেখা যায় নানা ধরনের বিকল্প ফ্যাশনে সজ্জিত মানুষের আনাগোনা। আসাকুসা হলো মন্দিরের জেলা। বৌদ্ধ মন্দির, ঐতিহ্যবাহী হস্তশিল্পের দোকান এবং উৎসবে ভরপুর এই এলাকা। আর গিনজা হলো বিলাসবহুল ব্র্যান্ডের স্বর্গ। 12 তলা ইউনিকলো স্টোর, অভিজাত ডিপার্টমেন্ট স্টোর এবং বিশ্বের প্রায় সব নামিদামি বিলাসবহুল ব্র্যান্ডের উপস্থিতি এখানে চোখে পড়ে। 1917 দশকের মাঝামাঝি সময়ে জাতিসংঘ মেগাসিটি শব্দটি ব্যবহার শুরু করে তাদের ক্ষেত্রে যেসব নগর অঞ্চলের জনসংখ্যা 1 কোটিরও বেশি। 1930-এর দশকে নিউ ইয়র্ক ছিল বিশ্বের প্রথম মেগাসিটি, কিন্তু খুব দ্রুতই টোকিও তাকে ছাড়িয়ে যায়। তারপর আবার এবং আবারও। এত বড় শহর পরিচালনার জন্য আজ আমরা যেসব আধুনিক ব্যবস্থা স্বাভাবিক বলে ধরে নিই, তার অনেকগুলোরই পথিকৃৎ টোকিও। জেরেমি ক্লার্কসন যেমন বলেছিলেন, পার্কিং মিটারে ইনফ্রারেড সেন্সর লাগানো আছে, তাই প্রতি ঘন্টায় টাকা দিলেও যদি গাড়ি না সরান, সিস্টেম তা বুঝে ফেলে। যানজট বাড়তে শুরু করলে শহরের প্রধান সড়কগুলোর ওপরে থাকা বিশাল ডিজিটাল বোর্ডে চালকদের জন্য তাৎক্ষণিক তথ্য দেখানো হয়।
টোকিও ও ওসাকার মাঝখানে কোটি কোটি মানুষের যাতায়াত সামাল দিতে জাপান উদ্ভাবন করেছিল বুলেট ট্রেন, আর এর নকশাও ঠিক গুলির মতোই। তারা নির্মাণ করেছে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাও। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 400 বছর আগেও টোকিও বলে কোনো শহরই ছিল না, অথবা ছিল, তবে তার নাম ছিল এদো, আর সেটি ছিল একটি ছোট্ট জেলে পল্লী। 1603 সালে জাপানের ইতিহাসে বড় পরিবর্তন ঘটে। দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে টোকুগাওয়া শোগুনেট সমগ্র জাপানকে একত্রিত করে। তারা তাদের কার্যত রাজধানী স্থানান্তর করে এদোতে। এর ফলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে এই শহর। শহর যত বড় হতে থাকে, ততই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামুরাই, ব্যবসায়ী ও দক্ষ কারিগরেরা এখানে আসতে শুরু করেন। এদোর অবস্থানও ছিল আদর্শ। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং জাপানের সবচেয়ে বড় সমতল ভূমির ওপর অবস্থিত। ফলে আশেপাশে প্রচুর খাদ্য উৎপাদনও সম্ভব হতো, আর খাল ও নদী পথে সহজেই সেই খাদ্য পৌঁছে যেত দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার কাছে। এদো এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে পরবর্তী 200 বছর এখনও এদো যুগ নামে পরিচিত। কিন্তু গবেষকের মতে 1700 দশকেই 10 লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর। 18 দশকের মাঝামাঝি প্রায় 200 বছরের বিচ্ছিন্নতার পর জাপান বিদেশি বাণিজ্য ও পাশ্চাত্য ভাবধারার জন্য দরজা খুলে দেয়। এর ফলে দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সূচনা ঘটে, আর সেই সময়েই এদোর নাম বদলে রাখা হয় টোকিও, অর্থাৎ পূর্বের রাজধানী। এরপর শুরু হয় দ্রুত শিল্পায়ন। গ্রামাঞ্চল থেকে লাখ লাখ মানুষ কাজের সন্ধানে শহরে চলে আসে। টোকিওর জনসংখ্যাও দ্রুত বাড়তে থাকে। টোকিও হয়ে ওঠে পরিবর্তনের প্রতীক, একটি জেলেপল্লী থেকে রাজধানী, অসংখ্য ভয়াবহ অগ্নিকাণ্ডে বারবার ধ্বংস হওয়া শহর, তবুও প্রতিবারই ছাই থেকে নতুন করে উঠে দাঁড়ানো এক মহানগর। আজকের টোকিওকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই বলা হয়, এখানে বসবাস করা নাকি অনেক সস্তা। আসলে বিষয়টি এতটা সহজ নয়। বেশিরভাগ ভিডিওতেই দাম দেখানো হয় মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের মানুষ তাদের দেশের তুলনামূলক উচ্চ খরচের সঙ্গে অভ্যস্ত, তাই জাপানে এসে ডলারের হিসেবে কম দাম দেখে তারা বিস্মিত হন। কিন্তু বাস্তবতা হলো, জাপানে গড় বেতনও তুলনামূলকভাবে অনেক কম। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বিষয়, আজকের জাপান আর 30 বছর আগের জাপান এক নয়। 1990-এর দশকের সংবাদ প্রতিবেদনগুলো দেখলেই তা বোঝা যায়। তখন বলা হতো, আপনি যদি একজন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা হন এবং জাপানি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করেন, তাহলে ব্যবসা হারানোর জন্য প্রস্তুত থাকুন। একসময় জাপানের গড় বেতন আমেরিকার চেয়েও বেশি ছিল। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রতি 3টি গাড়ির একটি ছিল জাপানিজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে যায়, আর মাত্র কয়েক দশকের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি বদলে যায়। যেমনটি একসময় বলা হয়েছিল, শীতল যুদ্ধ শেষ হয়েছে, আর এতে জাপানই বিজয়ী হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।